সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ প্রসঙ্গে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বা টিআরসি নিয়ে মন্তব্য করার পর এই ধারণাটি নতুন করে আলোচনায় এসেছে। অনেক পাঠক ও দর্শকের কাছেই টিআরসি বিষয়টি নতুন। তারা জানতে চাইছেন টিআরসি আসলে কি। অনেকের কাছেই মনে হতে পারে এটি বিচার এড়িয়ে যাওয়ার একটি রাজনৈতিক কৌশল। অনেকের জিজ্ঞাসা, এটি কি রাষ্ট্রীয় অপরাধের সত্য উদ্ঘাটনের একটি স্বীকৃত আন্তর্জাতিক প্রক্রিয়া? আইন, ইতিহাস ও আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে আমরা বোঝার চেষ্টা করব কি এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বা টিআরসি। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হলো রাষ্ট্রীয়ভাবে গঠিত একটি অস্থায়ী ও স্বাধীন তদন্ত কমিশন, যার মূল কাজ অতীতের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে তথ্য উপাত্ত ও বাস্তব ঘটনার বিশ্লেষণের মাধ্যমে সত্য উদ্ঘাটন, ভুক্তভোগীদের বয়ান রাষ্ট্রীয় নথিতে অন্তর্ভুক্ত করা, রাষ্ট্রের দায় ও কাঠামোগত ব্যর্থতা চিহ্নিত করা, ভবিষ্যতে যেন একই অপরাধ না ঘটে সে বিষয়ে সুপারিশ দেওয়া। মনে রাখতে হবে, টিআরসি আদালত নয়, এটিকে আগে কারাদণ্ড দেয় না, সাজা ঘোষণা করে না। টিআরসি যা করে তা অনেক সময় আদালতের পক্ষেও সম্ভব হয় না। এখানে রাষ্ট্র নিজেই স্বীকার করে যে সে অন্যায় করেছে, রাষ্ট্রের কাঠামোর দুর্বলতাগুলো সামনে নিয়ে আসে। টিআরসির ধারণা সামনে আসে 1970 ও 80-র দশকে, যখন ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে সামরিক শাসনের পতন ঘটে। বিশেষ করে 1983 সালে যখন আর্জেন্টিনার সামরিক জান্তার গুম খুন তদন্তের বিষয়টি সামনে আসে। একইভাবে 1990 সালে চিলির পিনোচে শাসনের নির্যাতনের বিষয়ে বিচারের সময় প্রাসঙ্গিকভাবেই সামনে আসে টিআরসি। উগান্ডা ও শ্রীলঙ্কার মতো আফ্রিকা ও এশিয়ার গৃহযুদ্ধ পরবর্তী রাষ্ট্র গঠনের সময় এই দেশগুলোর একটি কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। তারা দেখতে পান সব অপরাধীর বিচার করতে গেলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে, আবার বিচার না করলে ইতিহাসের প্রতি অবিচার করা হয়। এই দ্বন্দ্ব থেকেই একটি ট্রানজিশনাল জাস্টিস মেকানিজম, অর্থাৎ এক শাসন থেকে আরেকটিতে যাওয়ার সময় ব্যবহৃত ন্যায় বিচারের পদ্ধতি হিসেবে জন্ম নেয় টিআরসি বা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন। এই কমিশন সবচেয়ে সফলভাবে কাজ করেছে দক্ষিণ আফ্রিকায়। দেশটিতে 1948 সাল থেকে 1994 সাল পর্যন্ত রাষ্ট্রীয় বর্ণবাদ ভয়াবহ আকারে ছিল। সেখানে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী রাজনৈতিক ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে গুম, খুন, হত্যা ও নির্যাতন চলে এবং সেখানকার বিচার ব্যবস্থা ছিল বৈষম্যমূলক। 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম সার্বজনীন নির্বাচনে নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় আসে। বর্ণবাদী শাসনের অবসানের পর নতুন এক বাস্তবতার মুখোমুখি হন ম্যান্ডেলা। আগের অপরাধের বিচারকে প্রতিশোধমূলক ভাবলে নতুন করে পুরাতন দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা তৈরি হয়। তখনই তিনি বেছে নেন টিআরসি গঠনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া। কারণ দেশটিতে রাজনৈতিক বাস্তবতা ছিল অত্যন্ত জটিল। শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের হাতে ছিল সেনাবাহিনী, পুলিশ ও অর্থনীতি। দেশটিতে কৃষ্ণাঙ্গরা সংখ্যাগরিষ্ঠ ছিল এবং তারা ছিল ক্ষুব্ধ আর প্রতিশোধ পরায়ণ। পূর্ণ বিচার হলে গৃহযুদ্ধের ঝুঁকি ছিল স্পষ্ট। এই প্রেক্ষাপটে ম্যান্ডেলা বলেন, উই ক্যানট বিল্ড দ্য ফিউচার বাই ডিস্ট্রয়িং দ্য প্রেজেন্ট। 1995 সালে নেলসন ম্যান্ডেলা সরকার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করে। পরিপূর্ণ সত্য প্রকাশ না করলে ক্ষমার কোনো সুযোগ না রাখা এই কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। অর্থাৎ অপরাধীকে প্রকাশ্যে স্বীকারোক্তি দিতে হবে, পুরো ঘটনার বর্ণনা দিতে হবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণ করতে হবে। আংশিক সত্য বললে বা তথ্য গোপন করলে কাউকে ক্ষমা করা হয়নি। এতে করে দক্ষিণ আফ্রিকার সমাজে 3টি বড় পরিবর্তন আনে। 1. রাষ্ট্রীয় অপরাধের আনুষ্ঠানিক স্বীকৃতি। 2. ভুক্তভোগীদের কথা প্রথমবার রাষ্ট্রীয় নথিতে জায়গা পায়। এবং 3. প্রতিশোধের বদলে সহাবস্থানে রাজনৈতিক ভিত্তি তৈরি হয়। টিআরসি দক্ষিণ আফ্রিকান নিখুঁত সমাজ তৈরি করেনি, কিন্তু এটি একটি জাতিকে গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে। এটাই সবচেয়ে বড় সাফল্য। তবে টিআরসি কিন্তু সব দেশে সফল হয়নি। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ পরবর্তী সময়ে সেনাবাহিনীকে কার্যত প্রশ্নের বাইরে রাখা হয়, ফলে সত্য আংশিক থেকে যায়। কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা তদন্তে রাজনৈতিক হস্তক্ষেপ কমিশনের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। এল সালভাদোরে জাতিসংঘ সমর্থিত কমিশন ভয়াবহ সত্য প্রকাশ করলেও সঙ্গে সঙ্গে সাধারণ ক্ষমা আইন পাশ হয়, কোনো বিচার হয়নি। এসব দেশের টিআরসি কার্যত ব্যর্থ হয়, কারণ এটি ক্ষমতাবানদের রক্ষা কবচে পরিণত হয়েছিল।
টিআরসি নিয়ে বিশ্বজুড়ে সবচেয়ে বড় বিতর্ক হলো গৃহযুদ্ধের মতো পরিস্থিতি এড়াতে সত্য জানাই কি যথেষ্ট, নাকি শাস্তি অপরিহার্য। আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে টিআরসি তখনই কার্যকর হয় যখন এটি বিচারের বিকল্প নয়, বরং সহাবস্থানের ভিত্তি তৈরি করে। অন্যথায় এটি হয়ে ওঠে দায় মুক্তির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি কৌশল। আইন ও রাষ্ট্র বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের টিআরসি প্রসঙ্গে মূল প্রশ্ন হওয়া উচিত, কে বা কোন প্রতিষ্ঠান তদন্তের বাইরে থাকবে, পূর্ণ সত্য বলার বাধ্যবাধকতা থাকবে কিনা, এবং গুরুতর অপরাধ বিচারের আওতার বাইরে যাবে কিনা। কারণ ইতিহাস আমাদের শেখায় সঠিকভাবে করা টিআরসি ইতিহাসকে রক্ষা করে, ভুলভাবে করা টিআরসি অপরাধকে রক্ষা করে। টিআরসি কোনো জাদুকরী সমাধান নয়, কিন্তু এটি রাষ্ট্রকে একবার হলেও আয়নার সামনে দাঁড় করায়। অন্তত সফল কিংবা আংশিক সফল দেশগুলোর ক্ষেত্রে তেমনটিই দেখা যায়। দর্শক, আপনি কি মনে করেন বাংলাদেশ কি টিআরসি গঠনের মতো কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, কিংবা এতে করে কি দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক বিভক্তির অবসান হতে পারে? কমেন্ট করে মতামত দিন। চর্চার সাথে থাকুন।